নমস্কার। সবাই চমকাচ্ছেন। এতদিন আলাদা আলাদা করে চমকাতেন, এখন দিদিকে সাক্ষী রেখে দিদির কাছে নম্বর বাড়ানোর জন্য যে যেভাবে পারেন প্রতিপক্ষকে চমকে যাচ্ছেন তো যাচ্ছেনই, যাচ্ছেন তো যাচ্ছেনই। এত চমকানি শুনতে শুনতে শ্রোতাদের মনে কি হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমার বেদম হাসি পাচ্ছে। গতকাল যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জ্ঞানেশ কুমার যদি সিইসি না হতেন তাহলে নাকি তার আঙুলগুলো কেটে দিতেন। এটা কীরকম জানেন তো, আমাদের পাড়ায় এক ধরনের মাস্তান ছিল যারা বলতো, এই আমাকে ধর, নইলে আমি কিন্তু ওকে মেরেই ফেলবো। অর্থাৎ আগে আমাকে ধরে রাখ যাতে আমাকে মারতে না হয়। কল্যাণও সেই জাতীয় মাস্তান। তিনি জানেন যে তিনি সিইসি আছেন, থাকবেন, অতএব আঙুলার কোনো দিনই কাটা হবে না। তবু কিছু একটা বলতে হবে তো। আরে বাবা, তৃণমূল কংগ্রেস করে, যদি কিছুটা চমকানি ধমকানি না দেয় তাহলে চলবে কি করে? আরেকজন মহিলা সাংসদ সায়নী ঘোষ, তিনি মন্তব্য করেছেন, যতই আপনারা এসআইআর করুন, যত লোকের নামই বাদ দিন, কি করে ভোট করিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনতে হয় তা আমরা বিলক্ষণ জানি। আরে জানেন তো বটেই, এত বোকা কেন যে ভোটের আগে সব কিছু গাড় করে বলে দিচ্ছেন? অবশ্য আমি জানি না আপনার কি ব্যাকগ্রাউন্ড, ইংরেজিও বলেন, বাংলাও বলেন, হিন্দিও বলেন, দিব্যি লাগে যখন আপনি সংসদে কথাবার্তা বলেন। কিন্তু টিএমসিতে তো ঢুকেছেন সবে ধর্মান্তরিত মুসলমানরা যেভাবে দিনে 5 বারের জায়গায় 7 বার নামাজ পড়ে, আপনি সেই রকম আচরণ করছেন কেন? কি কৌশলে টিএমসি ভোট করে বা করায় সেটা কি আমরা জানি না? সুযোগ পেলে করবেন, কিন্তু এবার সুযোগ পাবেন কি না সেটা আমি সেই দায়িত্ব নিয়ে বলতে পারছি না। এবার সবচেয়ে মজা যার কথায় পেয়েছি তার নাম মহুয়া মৈত্র। তিনি বলেছেন, যে বাঙালি তৃণমূলকে সমর্থন করে না তার বাংলায় থাকার কোনো অধিকারই নেই। ফ্যান্টাস্টিক। আমাকে কালকে মহুয়া মৈত্র একটা তার দিল্লি অথবা পুরীর বাড়ির, অথবা আমি জানি না পৃথিবীর কত জায়গায় তার বাড়ি আছে, তার কাছাকাছি একটা জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন, আমি কালকেই চলে যাব। কিন্তু তার আগে শুধু দুটো বানান তাকে শুদ্ধভাবে বলতে হবে। যদি তিনি পারেন এবং কাউকে জিজ্ঞেস না করে, ডিকশনারি না দেখে, তাহলে আমি আগামী সকালেই চলে যাব। প্রথম বানানটি হলো কুজ্জটিকা আর দ্বিতীয়টি হলো পিপিলিকা। যদি পারেন আমি মেনে নেব মহুয়া মৈত্র বাঙালির হয়ে কথা বলার যোগ্যতা ইতিমধ্যেই অর্জন করেছেন। আমি দেখুন ব্যক্তিগত আলোচনায় যাবই না। তার সংসদে পারফরমেন্স দেখে যা বুঝেছি, তার সতীর্থরা এখন বাংলায় বক্তৃতা দেন দিদির আদেশে, তিনি কিন্তু বাংলায় কথা বলার সাহস করেন না। কেননা জানেন যে 2 লাইন বলার পরেই 3 লাইনে এমন ঠক্কর খাবেন যে গোটা হাউস হৈ হৈ করে হেসে উঠবে। তিনি বাঙালিকে বলছেন কি করতে হবে এবং কি না করলে বাঙালিকে বাংলা ছাড়া হতে হবে। কি আর বলবো বলুন তো? আমার মা থাকলে বলতেন বায়ু চড়া রোগ হয়ে গেছে এদের। বায়ু চড়া রোগ হলে তো একটা জিনিস হয়, সব কিছু উল্টো পাল্টা হয়ে যায়। মহুয়া মৈত্র, সায়নী ঘোষ আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেখুন ওই যে ডায়মন্ড হারবার থেকে পাল্টি খাওয়া সিপিএমের নেতা
কিংবা বহুদিন আগে সিপিএম থেকে বহিষ্কৃত আরেক গোলগাল কমরেড, এরা কি বললেন এদের আমি ধর্তব্যের মধ্যেই আনছি না। কেননা বাংলার মানুষ আমি দেখেছি যে গদ্দারদের সেভাবে খুব একটা পছন্দ করে না। আর এরা তো আইএসও সার্টিফাইড গদ্দার। বুদ্ধদেব বাবুর স্নেহ না থাকলে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না কি যেন, তিনি জিন্দেগিতে রাজ্যসভায় যেতে পারতেন। মুকুল রায় যখন বিজেপি করেন, আমি তখন এই ঋতব্রতকে প্রায় 3-4 বার মুকুলের বাড়িতে দেখেছি। বিজেপিতে ঢোকার জন্য মুকুলকে তেল দিয়ে যাচ্ছেন তো যাচ্ছেনই। তিনি আজকে টিএমসি হয়েছেন। খুব যোগ্য ব্যক্তি, যোগ্য দলে গেছেন, তা নিয়ে আমার কিছু বলার নেই। তবে মাদার অফ অল চমকানি দিচ্ছেন যিনি, তিনি বাংলার একমাত্র বাঘিনী যিনি চিড়িয়াখানার বাইরে থাকেন। তিনি বুঝে গেছেন নইলে বারবার বারবার রাষ্ট্রপতি শাসন করবেন, সেই জন্যে আসছেন। দেখুন, হঠাৎ তার আনন্দবাবুর প্রতি প্রীতি এবং ভালোবাসা উথলে উথলে পড়ছে। পড়তেই পারে, আফটার অল তার হাত ধরে তিনি বাংলা হরফ শিখেছিলেন। সম্ভবত সেই জন্যেই আর এগোতে পারেননি। অ আ হস্যই দীর্ঘই এর পরেই বাকিটুকুরু তার পরের দিন থেকেই ভুলতে বসেছে। আজকে কি না অপমান করা হয়েছে এই লোকটাকে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এই ভদ্রলোকের চরিত্র এত খারাপ যে আমি আর ঠিক করেছি কখনো একা রাজ্যপাল রাজভবনে যাবই না। ওই নাটকটার কথা মনে আছে? রাজ্যপালের অফিসে কর্মরত হঠাৎ একটি বাচ্চা মেয়ে তার সম্ভ্রম খুইয়ে যাচ্ছে বলে দৌড়তে দৌড়তে এ প্রান্ত থেকে ও প্রান্তে গেলেন, এবং সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কি করলো মনে আছে? তৃণমূল কংগ্রেসের 4 পেয়ে নেতারা কিভাবে এই রাজ্যপালকে প্রকাশ্যে নারী সংসর্গের জন্য ব্ল্যাকমেল করেছিলেন। আর আজ তার বিদায় লগ্নে বড্ড ব্যথা লেগেছে। কি দরকার ছিল ভোটের 1 মাস আগে আনন্দবাবুকে সরিয়ে নেওয়ার? সে তো গেলই। এই কুম্ভীরাশ্রুর তাৎপর্য কি আমরা সকলেই জানি। তারপরেই শুরু হলো চমকানি। সেটা এখনো কলকাতায় পা না রাখা তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল রবিকে উদ্দেশ্য করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুবিধে হলো তিনি সবার ডসিয়ার নিজের কাছে রেখে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের ডসিয়ারও তার কাছে আছে, এপস্টাইনের ডসিয়ারও আছে, রবির ডসিয়ারও আছে দেখছি আমি এখন। নইলে তিনি বললেন কি, আরে আপনি কি করে এসেছেন আমি জানি, সুপ্রিম কোর্টে আপনার বিরুদ্ধে কি কি বিরূপ মন্তব্য করা হয়েছে তাও আমি জানি। 2-4টে উদাহরণ দিয়ে বলতে পারতেন, তাহলে বুঝতাম যে তিনি জানেন। কেউ কানে কানে লাগিয়ে দিয়েছেন আর উনি সেটাকে জানি বলে চালিয়ে দিচ্ছেন। এটাই করেন সারা জীবন ধরে। আর বলেছেন, মনে রাখবেন এটা তামিলনাড়ু নয়, এটা বাংলা। রবি কি না জেনেই আসছেন যে এটা বাংলা, তামিলনাড়ু নয়? নাকি
আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে এই ঝানু গোয়েন্দা প্রধানের হাঁটু দুটো ঠকঠক 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 করে কাঁপতে শুরু করছে। বাবা, দিদি বলেছেন সাবধানে থাকতে, ভুলে যাবেন না বাংলায় আসছেন। বাংলা কি? তেহরান নাকি আফ্রিকার যুদ্ধরত দেশ ইয়েমেন নাকি কি? না কাবুল না কান্দাহার না কি? এখানে কি দিদি মাইন পেতে রেখেছেন যে রবি প্লেন থেকে নামবেন আর মাইন বিস্ফোরণে উড়ে যাবেন? আর চমকাতে বাকি রাখলেন কাকে একবার বলুন তো? ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক পদে থাকা মানুষগুলোকে আপনি বেছে বেছে পাবলিকলি অপমান করে যাচ্ছেন তো যাচ্ছেনই। সিইসিকে করেছেন মানে এখনো করে যাচ্ছেন। কখনো বলছেন ভ্যানিশ, কখনো বলছেন কি আপনার দক্ষিণ হস্তকে দিয়ে হাত কেটে দেওয়ার কথা বলছেন। 16 তারিখে আইপ্যাকের মামলায় যদি সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে তদন্ত তুলে দেয়, আমি লিখে দিতে পারি আপনি তারপর থেকে সুপ্রিম কোর্টেরও বাব্বা বন্ধ করবেন। প্রধানমন্ত্রীকে তো রোজ করছেন, কিম্বুত কিমাকার না কি বলতেন না? সিএজিকে করেননি এখনো পর্যন্ত, কেননা আপনি তো অডিটে বিশ্বাসই করেন না। আপনার সরকারের সমস্ত গোপন এবং 2 নম্বরই তহবিল ইধার থেকে উধার হওয়ার যে রেকর্ড, সেগুলো যে অডিটেড হবে তার তো কোনো উপায়ই নেই। নইলে কে জানে আপনি সিএজিরও বাব্বা বন্ধ করতেন। তবে আজকের আপনি মাদার অফ অল অ্যাবিউজেস করে বসেছেন দেশের রাষ্ট্রপতি সম্পর্কে। আমি এই একটু আগে যখন আরেকটা ভিডিও করছিলাম রাষ্ট্রপতি সংক্রান্ত, তখন আমি জানতাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভাষায় আমাদের রাষ্ট্রপতির এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্য কিছু নয়, এই আজকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের মাহাত্ম্য গাওয়া বাংলার সর্বাধিক বিকৃত কয়েরিকার একটা ওয়েবসাইটে দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধর্ণা মঞ্চ থেকে বলেছেন যে আপনি কি রাষ্ট্রপতি শাসন করার আগে গান গাইতে এসেছেন? দ্রৌপদী মুর্মু আপনার মতো ভুল সুরে গান গান এরকম কোনো দুর্নাম তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ দেননি। তিনি এ কথাও দাবি করেননি যে অন্যকে দিয়ে গান লিখিয়ে সুরারোপ করে নিজের বলে চালিয়ে দিয়েছেন। একজন রাষ্ট্রপতি সম্পর্কে বলছেন গান গাইতে এসেছেন। দেখুন, আপনি যেখান থেকে এসেছেন সেই পরিচয়টা যে আপনাকে কিছুতেই ছাড়ে না, সেটা আমরা জানি। কিন্তু হিন্দিতে একটা কথা আছে, এক হাদ হতা হ্যায়। কোথাও একটা সীমা থাকে যার পরে
যাওয়াটা শুধু বাঞ্ছনীয় তাই না, বাঞ্ছনীয় নয় তাই নয়, এটা একেবারেই যাকে বলে বরদাস্ত হওয়ার মতো নয়। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে বলছেন আপনি গান গাইতে এসছেন রাষ্ট্রপতি শাসন করবেন বলে। সবই যদি আপনি জানেন, তখন একবার যদি সত্যি ওই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, তখন কি করবেন? সুতরাং আগে যত ঝাল ঝাড়তে পারেন যাচ্ছেন, তবু সভ্যতা, শালীনতা, সংসদীয় শিষ্টাচারের এইভাবে ऐसी কি तैसी করে আপনি বেশি দিন পার পাবেন না। আপনি বলছেন, প্রথমত স্ববিরোধী কথা বলেছেন। একদিকে বলেছেন রাষ্ট্রপতি আসছেন তিনি জানতেনই না, আবার অন্যদিকে বলছেন আপনি কবে আসবেন কবে যাবেন সেই ইনফরমেশন আমরা পাই, সেই মতো চেষ্টা করি প্রস্তুতি নেওয়ার। কিন্তু রেগুলার যদি কোনো দিন এ আসেন, কোনো দিন বি, কোনো দিন সি, আমাদের কি কাজকর্ম নেই নাকি? দেশের রাষ্ট্রপতি এবিসির মধ্যে পড়েন? কি বলতে চাইছেন বলুন তো? কিছুই না। অর্থাৎ রোজ হয় কখনো প্রধানমন্ত্রী আসছেন, নয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, কেন্দ্রীয় মন্ত্রীরা আসছেন, তাদের প্রোটোকলের ব্যবস্থা করতে হচ্ছে, সুরক্ষার ব্যবস্থা করতে হচ্ছে, তার সঙ্গে তিনি রাষ্ট্রপতিকেও ঘুরে বেড়ান। তারপরে শুনুন, নাও মমতা কাম তাও টু ইন আর ট্রু কালার। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাদিন আপনাদের লেজুর হয়ে ঘুরে বেড়াবো, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? এটা যদি ধরুন, আমি বলছি আপনাকে, কালীঘাটের কোনো পথসভায় কোনো পাঁচু নামক কেউ বলতো, কিছু বলার ছিল না। বলছেন কে? যাই হোক, তিনি বলছেন বছরে একবার আসুন না, আপনাকে রিসিভ করব। বছরে যদি 50 বার আসেন, আমার টাইম আছে এত? না, আরে থাকবে কি করে? বছরে যদি 50 বার আসেন, ভারতের রাষ্ট্রপতি দেশটা রিপাবলিক হওয়ার পর থেকে, রাজেন্দ্র প্রসাদের আমল থেকে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপতি কোনো রাজ্যে 50 বার গিয়েছেন? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর এর জন্য ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? তার মানে আপনি জানতেন যে মিটিং হচ্ছে, অথচ শুরুতে বললেন যে আপনি যে আসছেন টাসছেন এগুলো নাকি আপনি জানতেনই না। দেখুন, মুশকিল হচ্ছে হ্যাবিচুয়াল লায়ারের, যে কথা বলতে বলতে তারা প্রকারান্তরে বুঝিয়ে দেন যে তারা মিথ্যে কথা বলছে। আমার টাইম আছে এত, আর কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর প্রায়োরিটি অফ বিজেপি, মাই প্রায়োরিটি ইজ পাবলিক। কোন সংগঠন ওই অনুষ্ঠানের আয়োজন করেছে আমি জানি না। একজন রাষ্ট্রপতিকে একটি রাজনৈতিক দলের সঙ্গে এই কদর্য ভাষায় দেগে দেওয়া, আমি জানি বাংলার বহু লোক হাততালি দেবে, আরে দিদি কি দিলেন, কিন্তু কোথাও তো একটা প্রমাণ রাখতে হবে যে এপাং ওপাং ঝপাংয়ের উপরে আপনি বাংলা ভাষা বলতে পারেন। মাই প্রায়োরিটি ইজ পাবলিক। তারপরে তিনি বলছেন যে
বিজেপির পরামর্শে বিধানসভা ভোটের সময় রাজনীতি করবেন না, চেতাবনী দেশের রাষ্ট্রপতিকে। এসআইআর নিয়ে একটাও কথা বললেন না তো। কত আদিবাসীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই খবর রেখেছেন? খোঁজ নিয়ে নিন আমরা আদিবাসীদের জন্য কি করেছি। আরে সে তো আপনি সবার জন্যই করেছেন, সবচেয়ে বেশি করেছেন কাদের জন্য সেটা এই জুন মাস থেকে আমরা আশা করছি জনসমক্ষে একের পর এক আনতে পারব। সে কথা থাক, রাষ্ট্রপতি শাসনের জন্য কোনো পরিকল্পনা আছে নাকি? এই জন্য গান গেয়ে গেলেন? রাজ্যপাল বদল করেছেন আগেই। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পর আমাদের টার্গেট দিল্লি। সারা দেশ ঘুরবো, তোমাদের টেনে টেনে মুখোশ খুলবো, তখন বলবো দেখ কেমন লাগে। দেখুন না, আপনি একবার ধানবাদে পেরিয়ে দেখুন, আপনাকে স্বাগত জানানোর জন্য কতজন বিমানবন্দরে হাজির থাকেন। আর সভাতে আপনি ভুলে গেলেন সেই যে মুকুলের গ্যাস খেয়ে ওই ভদ্রলোক মহারাষ্ট্রের, যিনি অরবিন্দ কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে রামলীলা মঞ্চে বসেছিলেন, তাকে তিনি আপনার মঞ্চ থেকে কথা বলবেন এর জন্য রামলীলা ময়দান বুক করে কয়েক হাজার চেয়ারের বন্দোবস্ত করেছিলেন। শেষ পর্যন্ত দেখা গেল পথের কোনো কুকুরও সেই সভায় প্রবেশ করল না। আপনি নিজেকে ভাবেনটা কি বলুন তো? গোয়া গেলেন, হেরে ভূত হলেন। মেঘালয়ে গেলেন, হেরে ভূত হলেন। ত্রিপুরায় গিয়ে আপনার ভাইপো এত বুলি কপচাল, ওই একটা কি বলবো টিম টিম করে টিকে থাকা একটা সাইনবোর্ড আছে আপনার দলের, আর কিছু নেই। বাকি ভারতবর্ষ কোল পেতে আপনার জন্য অপেক্ষা করছে। এ কথা মনে করার কোনো কারণ আছে কি? দেখুন, আপনি ভয় পেয়েছেন, চূড়ান্ত ভয়। অতএব এখন আপনার মাথার এমনিতেই ঠিক নেই, এখন একদম সব তালগোল পাকিয়ে গেছে, এইটুকু আমি মানতে রাজি আছি। কিন্তু তাই বলে বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখবেন না। আপনি বাংলায় বিরাট নেত্রী হতে পারেন, বাংলার বাইরে যে বৃহত্তর ভারত, তারা আপনাকে দেখে আর আপনার নাম শুনলেই না ফিক 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 করে হেসে ওঠে, তার বাইরে কিচ্ছু বলে না। সেই আপনি বিহার থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, সেখান থেকে ছত্তিশগড়, সেখান থেকে মহারাষ্ট্র, সেখান থেকে গুজরাট, সেখান থেকে দক্ষিণের 4 রাজ্য, আবার গোবলয়ে ফিরে এসে বৃথা চেষ্টা করবেন, তাদের তো শরীর পাত হবে, আর কিছুই হবে না। দেখুন, এখন আপনি শেষে বলেছেন রাষ্ট্রপতিকে যে ইউ হ্যাভ বিন ট্র্যাপড বাই বিজেপি। এই সব কথা বলার জন্যই দিল্লিতে ফিরে রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি শাসনের রেকমেন্ডেশন করতে পারেন। Because if this is not a breakdown of constitutional order, যেখানে একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্য ধর্ণা মঞ্চ থেকে উইদাউট এনি প্রভোকেশন দেশের রাষ্ট্রপতিকে গালাগাল করেন, সে রাজ্যে
সংবিধান মাফিক যে সরকার চলছে না, তার চেয়ে বড় কোনো প্রমাণ হতেই পারে না। আমি দেখলাম সাধারণত নরেন্দ্র মোদী কলকাতায় এলে যাই বলেন না কেন, দিল্লিতে বসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণ করেন না, তার সে সময়ও নেই। কিন্তু আজকে তিনি বলেছেন যে তৃণমূল সরকার সমস্ত সীমা লঙ্ঘন করছে। রাষ্ট্রপতির প্রতি যে বেনজির লজ্জাজনক অসম্মান আজকে হয়েছে, তার বিরুদ্ধে তিনি এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই পোস্ট করেছেন। দিদিমণি, জেনে রাখবেন আপনি তালপাতার সেপাই ছাড়া কিচ্ছু নন। আর সেই লক্ষণ রেখার মধ্যেই যত থাকবেন তত আপনার শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো, রাজ্যের পক্ষেও ভালো। হঠাৎ হঠাৎ আপনি জোয়ান অফ আর্ক সাজার চেষ্টা করবেন না। ভালো থাকবেন, নমস্কার।